হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমার স্নানটা হয়ে গেছে। আর স্নানের সময় যেই জামা কাপড়গুলো প্রতিদিনই থাকে সেগুলোকেই কেচে দিয়েছি আর এখন সেগুলোকে মেলে দিচ্ছি। আর তারপরে পুজোটা সেরে নেব। আর কি জানো তো, আজকে না তোজোর অ্যাবাকাস এক্সাম রয়েছে, আজকে দুষ্টুরও এক্সাম রয়েছে, ওর আজকে কম্পিউটার রয়েছে আর তোজোর অ্যাবাকাস। তো এটা নিয়ে একটু চিন্তিত, যদিও বা তোজোর মানে ফাইনাল এক্সাম না, ওর কিন্তু এই বছরে একটাই অ্যাবাকাস এক্সাম হয় যেটা স্কুল থেকে। তো সেটা নিয়ে যতই যেরকমই সাবজেক্ট হোক না কেন একটু তো চিন্তা হয়ই মায়ের মনে। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু ঠাকুরটাকে সুন্দরভাবে দিয়ে নিয়েছি। মানে আমাদের গাছে এখনও কম বেশি একটু আধটু ফুল ফুটছে, যেটা দিয়েই কিন্তু সমস্ত ঠাকুরকে দুটো দুটো করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর তার সাথে খেতে দিয়ে দিয়েছি, এখন আরতিটাও সেরে নেব। আমাকে টুম্পা দাস কমেন্ট করেছে, সে লিখেছে, হাই দিদি, নোটিফিকেশান পেয়ে চলে এলাম। থ্যাংক ইউ টুম্পা। দিদি জানো তো, তোমার কাপড় চেঞ্জ করার রুটিন আর আমারটাও সেম। খুব ভালো লাগলো ব্লগটা। ভ্লগের পরিচয়ের মধ্যে আমরা কত মানুষের বিষয়ে জানতে পারি, যাদেরকে আমরা কোনোদিনও দেখিনি বা চিনিও না। হ্যাঁ গো, তুমি কিন্তু কথাটা একদমই ঠিক বলেছো। আসলে ব্লগটা হচ্ছে এমন একটা জিনিস যাকে আমরা কখনো চিনিই না বা কাছে থেকে দেখিইনি, কিন্তু তাদের প্রতিদিনের রুটিনটা দেখতে দেখতে আমরা তাকে অনেকটা কাছের মানুষ বলে মনে করি। তবে কি জানো তো, আমি মনে করি এই দূরের মানুষের ভালোবাসা অনেকটাই সুন্দর, কারণ এইসব মানুষের ভালোবাসার কিন্তু কোনো স্বার্থ থাকে না। আর আজকালকার দিনে যে স্বার্থর মানুষ, স্বার্থ ছাড়া কিন্তু এক চুলো মানুষ চলে না। তো সেই রকম এরকম নিঃস্বার্থ ভালোবাসা তোমাদের থেকে যে আমি পাই, এটাই কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে অনেকটা বড় পাওয়া। এটা কিন্তু আমি আমার ভগবানের আশীর্বাদ বলেই মনে করি, যে তোমাদের মতন এত সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি, তাদের থেকে এত ভালোবাসা পাই। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু চাটা করে নিয়েছি। আর তারপরে এইদিকে দেখো, তোজোর জন্য টিফিনটাও বসিয়ে দিয়েছি। আজকে তোজোকে টিফিনে কিন্তু এরকম ব্রেড টোস্ট দিয়েছিলাম, যেটা চিনি দিয়ে দিয়েছিলাম। আর ওই টোস্টটা খেতে না ভীষণ ভালোবাসি। আসলে এরকম শীতের দিনে না ব্রেড টোস্ট খেতে শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও খুব ভালোবাসি। আর তার সাথে একটা অরেঞ্জও দিয়ে দেবো। আসলে কি জানো তো, আমি এই যে প্রায় একটা বছর পরে আবার ভিডিও শুরু করলাম, কারণ কি জানো তো, ইউটিউব আমাকে না অনেকটা কিছু দিয়েছে। যখন আমি রিয়েলাইজ করতে পেরেছি, আমার মা যখন বেঁচে ছিল অনেকবার বলেছিল যে আমার মা তো আমাকে বুড়ি বলে ডাকে, বুড়ি তুই আবারও করে শুরু কর, দেখবি ঠিক তুই একদিন না একদিন সাকসেস পাবি। প্রথম থেকে তো কেউ কখনোই এক লাফে গাছে উঠে যায় না, সেরকম সব কিছুরই একটা ধৈর্য রাখতে হয়। তবুও যে প্রথম থেকে আমি খারাপ মানে ভিডিওতে ভিউজ পেয়েছি বা খারাপ আমি রেভিনিউ পেয়েছি সেটা নয়। আমার কিন্তু 50% রেভিনিউ অলরেডি জেনারেট ছিল যখন আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। কেন জানি না, আমার তখন একটুও মন লাগতো না ভিডিও করতে। তারপরে যখন রিয়েলাইজ করলাম আর মাকে যখন হারালাম, মায়ের কথাটা রাখতে কিন্তু আমি আবার ভিডিওতে এসেছি। আর তার থেকেও বড় কথা কি জানো তো, ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে। এই যে তোমাদের মতো নিঃস্বার্থ ভালোবাসার মানুষ দিয়েছে, তারপর তোমাদের থেকে কিন্তু যেই সুন্দর সুন্দর কমেন্ট পাই, যা তোমরা আমাকে একটা পরিবারের মতন দেখো, এটাই আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগার জায়গা। সেখান থেকে মনে হয় নিজের একটু হলেও ছোট্ট পরিচিতি তৈরি করতে পেরেছি। আর সর্বশেষে তো নিজের একটা ইনকাম রয়েইছে। তো সব মিলিয়ে বলতে পারো, ইউটিউব আমাকে যতটুকু দিয়েছে, তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদেই আমি সেটা পেয়েছি। হয়তো আমি ইউটিউব থেকে প্রতি মাসে কখনো ইনকাম করতে পারি না, কিন্তু যেটা ইনকাম করি না কেন, যখন আমি ইনকামটা হাতে পাই না, তখন সত্যিই একটা ভালো লাগা থাকে, যে এতটা খাটাখাটনির পরেও যে আমি একটা জায়গায় টাইম দিয়েছি, সেখান থেকে যে তার কিছুটা মানে রেভিনিউ পাচ্ছি, এটাই কিন্তু ভালো লাগার জায়গা থাকে। আমাদের মেয়েদের কাছে এটাই কিন্তু অনেকটা, তাই না বলো? যখন দিনের শেষে নিজের কিছু ইনকাম আমি করতে পারবো, তার থেকে ভালো লাগার জায়গা হয়তো কিছুই নেই। ওই যে সবসময় বলি না, আমাদের মতন মেয়েদের অন্তত এখনকার যুগে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার ভীষণ প্রয়োজন আছে। আর আমি ইউটিউব বলে না, আগাগোড়াই জানো তো, সবসময় আমি নিজে একটু স্বাবলম্বী হতে চেয়েছিলাম। আমার যখন বিয়ে হয়নি, বিয়ের আগে কিন্তু আমি প্রচুর টিউশন করতাম যখন আমি কলেজে পড়তাম। আর বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি আবার টিউশন শুরু করি। তারপরে তোজো যখন মানে পেটে আসে, যখন আমার প্রেগনেন্সি মানে হয়, তখন কিন্তু আমি আবার টিউশন ছেড়ে দিয়েছি। তারপরে আমি একটা নিজস্ব বিজনেসের মধ্যে ইনভলভ ছিলাম। পুরো লকডাউনের সময়টা কিন্তু আমি প্রচুর ইনকাম করেছি বিজনেস থেকে।
কারণ পুরো লকডাউন পিরিয়ডটা কিন্তু একটা প্রাইভেট ফার্মে যারা চাকরি করে তারা বুঝেছে কতটা কষ্টের ওপর দিয়ে চালাতে হয়েছে। তবে আমি আমার বিজনেসটা ছিল বলে দুজনে মিলে কিন্তু সংসারটা হাসতে খেলতে চালিয়ে দিয়েছিলাম। তখন কিন্তু তোজো অনেকটাই ছোট ছিল, তখন ওর দুধের খরচাও ছিল বা আনুষঙ্গিক আরও অনেকটাই খরচা ছিল। তো সেই মধ্যে দিয়েও কিন্তু আমি চেষ্টা করেছি নিজের একটা পরিচিতি তৈরি করার বা নিজে স্বাবলম্বী হওয়ার। আর তারপর তো চলে এলাম এরকম ইউটিউব একটা জার্নিতে। কিন্তু তারপরে কি বলতো, ধীরে ধীরে বিজনেসটা ডাউনফল হতে যায়। কারণ দেখবে একটা জিনিসের কিন্তু একটা মেয়াদ থাকে যে তারপরে কিন্তু সেটা আর কখনোই কার্যকরী হয় না। যেমন আমি হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করতাম, সেইটাও আমি খুব চলতো হ্যান্ডমেড জুয়েলারি, কিন্তু এখনকার দিনে অতটাও চলে না। তো তারপর থেকে আরেকটা লাইনে চলে এসেছি। তো এরকমভাবে অনেকটা সময় কিন্তু আমি অনেক মুভমেন্ট করেছি। শুধু যে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য সেটা কিন্তু নয়, আমি সবসময় চেষ্টা করেছি আমি তো স্বাবলম্বী হতেই পারবো, সাথে সাথে আমি হাজব্যান্ডকেও একটু হেল্প করতে পারবো আর সংসারটাকেও অনেকটাভাবে দাঁড়াতে পারবো। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে না একজনের ওপর ডিপেন্ড করে সংসার চালানো ভীষণ মুশকিল। তো যাই হোক, এই হচ্ছে আমার মানে লাইফস্টাইলের কিছুটা পার্ট তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। জানি একটা ভিডিওতে কখনোই সেটা সম্ভব নয় শেয়ার করার, তবুও যতটা আমি পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার মানে স্বাবলম্বী হওয়ার একটা গল্প। তো যাই হোক, আমাকে হীরা খান কমেন্ট করেছিলে, সে লিখেছিল অনেক ভালোবাসা রইল দিদি, পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ হীরা, এইভাবে আমার পাশে থেকো। আর মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো, তোজো যেইগুলো ভালোবাসে খেতে আমার ছেলেও সেইগুলো ভালো খায় আর মাছ খেতে চায় না। এখনকার সব বাচ্চারাই একই রকম, ভালো থেকেও ভালোবাসা নিও। হ্যাঁ গো দিদি, আমি না দেখেছি এখনকার বেশিরভাগ বাচ্চারাই মাছ যেন খেতেই চায় না, মানে কে বেছে খেতে হবে বলে খাটনির জন্য খায় না, না কিসের জন্য বুঝি না। তবে আমরা কিন্তু মধ্যবিত্ত বাঙালি, মাছ ছাড়া যেন চলতেই পারি না। তো দিদি তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার সাথে সাথে আমার পরিবার আর তোজোকেও ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু পরপর দুটো ঘর একটার পর একটা গুছিয়ে নিলাম। আর এই কাজগুলো সম্পূর্ণ কিন্তু করেছি তোজোকে দিয়ে আসার মানে দিয়ে এসে। তারপর ওই যে বললাম আজকে ওর অ্যাবাকাস এক্সাম ছিল, আর এক্সামের দিন ওকে আমি দিতে যাব না সেটা হতেই পারে না। মানে বাচ্চার পড়াশোনা একদিকে আর সংসারের কাজ আর একদিকে। ওই যে তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম, আমি কিন্তু বিকেলে কাজের পরিমাণটা কমিয়ে দিই শুধু তোজোর পড়াশোনার জন্য। তো এদিকে দেখো, তোজোকে দিয়ে এসে ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি আর আসার সময় বাজারও করে এনেছি। আর আমাদের তোজো না মাছ খেতে ভালোবাসে না ঠিকই, কিন্তু এই মাছের মুড়ো দিয়ে যে মুড়ি ঘন্টটা হয় সেটা খেতে ভীষণ পছন্দ করে। তাই আজকে হাজব্যান্ড বললো একটু চলো মাছের মাথা নিয়ে যাই, যেটা দিয়ে মুড়ি ঘন্ট করো, আর তার সাথে একটু হাঁসের ডিম করব। ডিম হলে তৃপ্তি ভরে খেয়ে নেয়, মাংস হলেও, কিন্তু মাছ যে কাটা বেছে বা অন্যান্য মাছ যে খেতে হবে সেটাতেই ওর যেন আলিস্যতা। আমাকে ছোট্ট পাখি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ ছোট্ট পাখি। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনা দিয়ে আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আলপনা দি, এইভাবে আমার চলার পথে তোমরা সব সময় থেকো। আর ওইদিকে দেখো, কথা বলতে বলতে আগে কিন্তু মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, আর তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর তার সাথে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে আর গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপরে মাছের মুড়োটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে 100 পরিমাণ চাল নিয়েছিলাম, একদম কিন্তু গোবিন্দভোগ, খুব সুন্দর ফ্লেভারটা ছিল, গন্ধটা। তো ওইদিকে চালটাও ভালো করে ভেজে নিয়েছি। চালটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে ওর মধ্যে আলু দিয়েছি, আবারও নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা তো দেখতেই পেলে চালের পরিমাণটা কীরকম ছিল, তো ওই রকম পরিমাণ ডবল জল দেবো, মানে ওই পোলাও যেমন করি সেরকম। এতে করে কিন্তু মানে খুব ঝুরঝুরে থাকে ভাতটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, একদম খিচুড়ির মতন ঘেটে যায় না জিনিসটা। আর এই দেখো, ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি রান্নাটা সেরে নিলাম। আমাকে শম্পা বোস কমেন্ট করেছে, সে লিখেছে না ভুল কথা, অনেক বেটে দেখেছি, কিন্তু যদি তুমি সর্ষে বাটা রেস্টে রাখো, মানে বাটার পরে 20 মিনিট রেখে দাও, তারপরে যদি রান্না করো, তবে তোমার তিতো কখনোই হবে না সর্ষে বাটা, সে তুমি যতই ফোটাও। দিদি তোমার ট্রিক্সটাও একদিন অ্যাপ্লাই করব নিশ্চয়ই, আর কীরকম কি হয় অবশ্যই আমি কিন্তু তোমাকে জানাবো। আর সুমি আমাকে কমেন্ট করেছে, সুমি লিখেছে দি ভাই তোমার বেডসাইড টেবিলটা ভালো করে দেখিও, খুব ভালো হয়েছে ভিডিওটা। নিশ্চয়ই আমি আমার বেডসাইড টেবিলটা দেখাবো। আমি যখন ডাস্টিং ক্লিনিংয়ের ভিডিও করি তখনই কিন্তু তুমি দেখতে পারবে আমার বেডসাইড টেবিলটা। অ্যাকচুয়ালি ওটা মানে কি বলবো, ওইটা একটা গোজামিল দিয়ে বা আমাদের মতন মধ্যবিত্ত ঘরে যেরকমভাবে সমস্ত কিছু চাইলেই পাওয়া যায় না, সেরকমভাবেই কিন্তু ওটা আমি বানিয়েছি। মানে নিচে একটা টুল দিয়েছি আর আমার ড্রেসিং টেবিলের একটা টুল ছিল, ওই দুটো একসাথে সেট করে আমি কিন্তু ওইদিকে বেডসাইড টেবিলটা বানিয়েছি।
আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ডিমটা ভালো করে ভেজে ডিমের মশলাটাও ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। আমাকে মানালি গোস্বামী কমেন্ট করেছে, সে লিখেছে আমি তোমার নতুন বন্ধু, তুমি কি সুন্দর করে কথা বলো, তোমার কথাগুলো খুব ভালো লাগে। তুমি সোদপুরে কোথায় থাকো? আমি সোদপুর নাটাগড়ে থাকি গো। তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, তুমি খুব সুইট দি, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থেকো। দুষ্টু আর তোজসোনাকে আমার ভালোবাসা দিও। আমার মেয়ের ডাক নামও দুষ্টু। আমাদের মানে দুষ্টুর ভালো নাম সায়ন্তিকা আর ডাক নাম কিন্তু দুষ্টু। তোমার পরে কোনোদিনও ভিডিওতে আমার নামটা নিও প্লিজ। নিশ্চয়ই তোমার নামটা কিন্তু আজকে আমি আমার ভিডিওতে নিয়ে নিয়েছি। তো তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখতে পাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও মানালি। আর কথা বলতে বলতে দেখো এখন রান্নার পরে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পম্পা চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে ফার্স্ট কমেন্ট করলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ পম্পা, আমার ভিডিওতে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই চাইবো আমার চলার পথে সব সময় থাকবে। আর সুমি কমেন্ট করেছে, সুমি লিখেছে সুন্দর হয়েছে ভিডিওটা, প্রতিদিনের মতন আজকের ব্লগটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সুমি, এইভাবেই পাশে থেকো। আর রাজিয়া লিখেছে প্রথম লাইক দিয়ে প্রথম কমেন্ট করলাম, শুরু দিয়েই খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ রাজিয়া, এইভাবেই পাশে থেকো। আর ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষে আজকে রাত্রিবেলা না বাড়িতে সবাই ছিল, মানে তোজো দুষ্টুর কারোরই পড়া ছিল না, তাই দুপুর থেকে একটা প্ল্যানিং করে রেখেছিলাম বারবিকিউ চিকেন করব। তার প্রস্তুতি কিন্তু সকাল থেকেই নিয়েছিলাম। কাঠ কয়লাগুলোও সকালবেলা আনা হয়েছিল আর তার সাথে চিকেন ম্যারিনেশনও করে রেখে দিয়েছিলাম। আর এখন ওই 9টা নাগাদ বাজে, সবাই মিলে আগুনও পোয়াচ্ছি, সাথে কিন্তু চিকেন পোড়া মানে ওই তন্দুরি চিকেন বলো বা বারবিকিউ চিকেন বলো যেটাই বলো সেটা করে নিচ্ছে আমার হাজবেন্ড। আর ম্যারিনেশনের কাজ অবধি আমার, বাকিটা ওরই দায়িত্ব। তো দেখো এদিকে কিন্তু সব চিকেন আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে সবাইকে এবার ভাগযোগ করে দেবো, দুটো বাচ্চাকে আলাদা করে দেবো আর আমি আর আমার হাজবেন্ডও নিয়ে নেবো। তো ওদের কোল্ড ড্রিঙ্কসের সাথেই কিন্তু আজকে এরকম বারবিকিউ চিকেনটা করে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।